নারী সংস্কারটা খুব জরুরি। বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা কিন্তু এখন কনফিউজড, তারা বুঝতেই পারছে না যে তাদের কি করণীয়, যে কারণে তারা কখনো বোরকা পরে যে আবায়া পরে ফেলছে, হাত মোজা পা মোজা লাগিয়ে একটা বিতিকিচ্ছিরি অবস্থা। গরমের মধ্যে এই মায়েরা যেই রকমের ড্রেস আপ পরছে, এটা তো ফিলিস্তিন না, এটা আফগানিস্তান না, এটা পাকিস্তান না, এটা বাংলাদেশ। বাংলাদেশের আবহমান কালের ইতিহাস কি বলে? আপনি আবহমান কালের ইতিহাস ধরেন গত 200 বছরের ইতিহাস দেখেন, 200 বছরের ইতিহাস। 200 বছরের ইতিহাসে আমরা কোত্থেকে এসেছি, কিভাবে জীবনযাপন করেছে। আমার মনে আছে যে একটা সময় রিক্সার সামনে আপনার শাড়ি পেঁচিয়ে তারপরে আমার মায়েরা বোনেরা চলাফেরা করতেন। তারপরে একটা সময় ছিল যে আমার মায়েরা বোনেরা ছাতা মাথায় দিয়ে চলাফেরা করতেন। এখন এসে সেখান থেকে এমন একটা অদ্ভুত বোরকায় পরিণত করেছে, যে বোরকার মানে রাষ্ট্রে পরিণত করেছে, যে বোরকাটা তাকে কষ্ট দিচ্ছে। ইসলাম তো শান্তির ধর্ম, শান্তির ধর্মেও এরকম অশান্তি কেন? আপনি ইরানে তাকান না, ইরানে কিভাবে চলাফেরা করে। ইরানে মাথার চুল ঢাকছে, মুখমণ্ডল বের করে রাখছে, হাতের কবজি বের করে রাখছে, পায়ের কবজি বের করে রাখছে, বাকি সব কিছু তারা সিম্পল তাদের জীবন নির্বাহ করছেন, জীবন পরিচালনা করছেন, পড়ালেখা করছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, দোকানদারি করছেন, সব কিছু, সিনেমা বানাচ্ছেন, হ্যাঁ, সব কিছু কিন্তু সাধারণভাবে হচ্ছে। তাহলে আমাদের বাংলাদেশে কেন এরকম অদ্ভুত বোরকা পরতে হবে? তারপর সে বোরকা আবায়া পরে কেন মামুলদের মতো এরকম লাফাঙ্গাদের সাথে রিসোর্টে যেতে হবে? কেন মহিলা মাদ্রাসায় রেপের শিকার হতে হবে? এই বিষয়গুলো স্পষ্ট করার জন্য নারী সংস্কার কমিশন খুবই জরুরি, এবং নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলোর অধিকাংশ বাস্তবায়ন জরুরি, 2-1টি ব্যতীত। তার মধ্যে ওই যে একটা কথা কিন্তু আমি বলেছি যে কোনোভাবেই আমার মাকে, আমার বোনকে মানে যৌনকর্মীর স্বীকৃতি দেওয়ার পক্ষে আমরা কেউ না। আপনি প্রশ্ন করেন একজন রিক্সাওয়ালাকে, একজন খেটে খাওয়া মানুষকে, একজন দোকানদারকে, যে কেউ যিনি ট্রাক চালান তাকে জিজ্ঞেস করেন, যিনি সিগারেট খাচ্ছেন, যিনি গাঁজা খাচ্ছেন, যিনি ফেন্সিডিল খাচ্ছেন, তাদের বক্তব্য জিজ্ঞেস নেন, তারাও কিন্তু একইভাবে বলবে যে না, আমার মাকে আমি যৌনকর্মী দেখতে চাই না, আমার বোনকে আমি যৌনকর্মী দেখতে, আমার স্ত্রীকে আমি যৌনকর্মী দেখতে চাই না। তো এই যৌনকর্মীর এই ব্যাপারটা ছাড়া বাকি যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতে আমি ব্যক্তিগতভাবে একমত। আমি মনে করি তাদের যে সম্মানের জায়গা, যেমন তাদের একটা বিষয় নিয়ে হুজুররা প্রশ্ন করেছেন যে স্ত্রী যদি চিন্তা করেন যে আমি তার বিরুদ্ধে ধর্ষণে মামলা করব, সেই মামলার ব্যাপারে একটা তাদের প্রস্তাবনা আছে যে তারা এটা করতে পারবে। হুজুররা খুব ব্যঙ্গ করে প্রশ্ন করেছেন যে তাহলে কি সাক্ষী, যে 2জন সাক্ষী লাগবে, 2জন সাক্ষী কোথায় পাবে? খুব ব্যঙ্গ করেছে। এটার ব্যাপারেও তারা ওখানে কিন্তু যৌক্তিক একটা কথা তারা বলেছে, ওই সংস্কার কমিশনের ওই প্রস্তাবনায় আছে যে তারা কিভাবে এটা প্রমাণ করবে। এটার জন্য ডিএনএ টেস্ট করবে। ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে যে ওই দিন, ওই তারিখে তার সাথে কি ঘটনা ঘটেছিল। হ্যাঁ, এবং একজন স্ত্রী কখনোই স্বামীকে অপমানিত করতে চান না, অপমানিত করার পক্ষে থাকেন না। তাহলে কেন অপমানিত করার এই প্রস্তাবনাটা তারা এইভাবে নিয়ে আসার চেষ্টা করেছে? কারণ তারা ভেবেছে যে একজন মা, একজন বোন যখন ইচ্ছা তখন যদি তার বিরুদ্ধে আপনার আইনানুগ ব্যবস্থা নিতে যায়, এতে করে হবে কি, এই হুজুররা ফ্যাসাদে পড়ে যাবে, তাদের মানুষজন শেষ হয়ে যাবে। যে কারণে তারা এটার ব্যাপারেও একটা প্রশ্নবিদ্ধ জায়গা তৈরি করেছে, ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে। কিন্তু আমি বলতে চাই, প্রতিনিয়ত আপনি আপনার মা, আপনার বোন, আপনার সহধর্মিনীকে সম্মান যদি দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে তার সাথে আপনি কোনোভাবেই, তাদের সাথে কোনোভাবেই যেন যৌনাচার অন্যায্যভাবে হয়, সেই বিষয়ে দৃষ্টি রেখে আপনাকে পদক্ষেপ নিতে হবে। আপনার স্ত্রী হওয়া মানেই যে আপনি রাত্রে 12টার সময় তার সাথে আপনি আপনার যে সহবাসে পরিণত যাবেন, এই বিষয়টা আপনি ইচ্ছে করলে তার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবেন না। আপনার ইচ্ছা থাকলেই তার বিরুদ্ধে, তার ইচ্ছার বিপক্ষে আপনি যেতে পারবেন না। যে কারণে তারও মত লাগবে। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন, তিনি কিন্তু তার বিরুদ্ধে তার কোনো সহধর্মিনী একটা টু শব্দও করেননি, কারণ তিনি ছিলেন মহানুভব। আমরা ধর্মীয় আলেমদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা মহানুভব হন,
আপনারা কোনো বড় স্ত্রীকে ঘরে রেখে দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তারপর আবার রক্ষিতা, তারপর আবার ওই মহিলা মাদ্রাসা রক্ষিতা রাখবেন কেন? এগুলো করবেন? এগুলোকে প্রতিহত করার জন্য নারী সংস্কার কমিশন জরুরি।